প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে গণিত ক্লাসে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। অভিজ্ঞতার শুরুর আগে চলো আমরা একটু ছবি দেখে আসি। আমরা বোর্ডে যে ছবিটা দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা এই ছবিগুলো বিভিন্ন জায়গায় দেখেছো। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু তথ্য বা উপাত্ত কোনোটা বড় কোনোটা ছোট হয়েছে আয়তক্ষেত্র। এখানেও ঠিক ওই রকম কিছু তথ্য প্রকাশ করেছে, কোনোটা বড় কোনোটা ছোট। এখানেও ঠিকই দেখা যাচ্ছে যে এই সবুজ অংশটা অনেক বড়। এভাবে এই আকাশী কালারের যে অংশটা রয়েছে সেটা খুবই কম পরিমাণ। তোমরা এই চিত্রগুলো থেকে কি বুঝতে পারছো? আমরা কি শুরু করব? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এটা করতে হলে তোমরা আজকে সবাই একটু দলে ভাগ হয়ে যেতে হবে। তো আমরা এই তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণে যে বিষয়গুলো অবশ্যই শিখব সেটা হচ্ছে শিক্ষার্থীরা বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবা। তথ্য বিশ্লেষণ করার ক্ষেত্রে গড়, মধ্যক, প্রচুরক এবং রেখাচিত্র নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করতে পারবা। এবং সর্বশেষ, তথ্য বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফল একাধিক বিকল্প থাকার সম্ভাবনা যাচাই করতে পারবা এবং প্রমাণ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবা। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই যোগ্যতাগুলো যদি অর্জন করতে হয় তাহলে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি আমাদের এই ক্লাসটিতে টোটালে 40 জন শিক্ষার্থী রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কদল এবং খদল দুই দলে বিভক্ত হয়ে প্রত্যেকেই তোমাদের নিজের ওজন কেজিতে পরিমাপ করে তথ্য সংগ্রহ করো। তোমরা কদল এবং খদলে দুই দলে ভাগ হয়ে যাও। এক দলে 20 জন, অন্য দলে 20 জন। তোমরা নিশ্চয়ই ভাগ হয়ে গিয়েছ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কদলে যে ওজনগুলো পেয়েছি সেগুলো হচ্ছে 45, 50, 42, 43, 56, 40, 46, 51, 55, 57, 44, 45, 50, 54, 53, 42, 46, 47, 52 এবং 49। খদলে যে শিক্ষার্থীগুলো ছিল সেই শিক্ষার্থীগুলোর আমরা ওজন যেটা পেলাম সেটা হচ্ছে 40, 42, 42, মানে 42-এর দুজন আছে, 43, 44, 45, 45 আবার 45 কেজি ওজনের দুজন আছে, 46, 47, 49, 50 কেজি ওজনের আবার দুজন আছে, 51, 52, 53, 54, 55, 56, 57 এবং 60, এই টোটাল 20 জন শিক্ষার্থীর ওজন আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দুইটা তথ্য থেকে আমরা কি পাচ্ছি? এখানে কিন্তু তথ্যগুলো এলোমেলো সাজানো আছে, তবে এখানে ছোট থেকে বড়র দিকে অর্থাৎ খুব সুন্দর করে সাজানো আছে। কাজে তথ্য কিন্তু এভাবে শৃঙ্খলিতও থাকতে পারে, আবার বিশৃঙ্খলিতও থাকতে পারে, অর্থাৎ সাজানো থাকতে পারে, সাজানো নাও থাকতে পারে। তো আমরা তথ্যের শ্রেণীবিভাগ শিখব। তার আগে পরিসংখ্যানে এই তথ্যটাকে, আমি যে তথ্য বলছি তথ্যটাকে সেটাকে জানার দরকার। তথ্য বলতে আসলে কারো কোনো সম্পর্কে জানাই হচ্ছে তথ্য। যেমন আমার সম্পর্কে জানা, সেটা হচ্ছে আমার সম্পর্কে তথ্য। স্কুলে কতজন শিক্ষার্থী আছে এই শিক্ষার্থী সম্পর্কে জানা, প্রত্যেক শিক্ষার্থী না, টোটাল শিক্ষার্থী সম্পর্কে জানা, সেটা একটা তথ্য। তো কোনো বিষয় সম্পর্কে কোনো কিছু জানাই হলো তার তথ্য। যেমন অনেকেই চিড়িয়াখানায় গিয়ে বিভিন্ন পশু পাখি সম্পর্কে অনেক কিছু জেনেছো, কাজেই ওই পশু পাখি সম্পর্কে তোমরা তথ্য সংগ্রহ করেছো। চিড়িয়াখানায় কি গিয়েছো তোমরা? হ্যাঁ, সেখানে বিভিন্ন ধরনের পশু পাখি থাকে। এখন তুমি মনে করো কি কি পশু পাখি থাকে সেটার একটা লিস্ট করলা, তাহলে সেটা একটা তথ্য। তুমি কোন পশু কি খাবার খায় এটা সংগ্রহ করলা, এটাও একটা তথ্য। কোন
পশু বা পাখি কতদিন বাঁচে এই তথ্য তুমি সংগ্রহ করেছো। কাজে এটাও কিন্তু একটা তথ্য। কাজে কোনো কিছু সম্পর্কে জানাই হচ্ছে সে সম্পর্কিত তথ্য। এখন আমরা এই তথ্য বিভিন্ন পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদি মাধ্যম থেকেও পেতে পারি। আবহাওয়া, খেলাধুলা, বাজার দর, স্বাস্থ্য ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু আমরা পেয়ে থাকি। দৈনিক পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন ইত্যাদির মাধ্যম থেকে আমরা আবহাওয়া, খেলাধুলা, বাজার দর, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে থাকি। আবার আমরা সরাসরি কিন্তু তথ্য কালেক্ট করতে পারি। যেমন একটু আগেই তোমরা ক দল এবং খ দলে ভাগ হয়ে ক দলের সবার বয়স, কার বয়স কত, এটা কালেক্ট করেছো। ঠিক একইভাবে খ দলে যে 20 জন শিক্ষার্থী ছিল সেই 20 জন শিক্ষার্থীর কিন্তু তথ্য তোমরা কালেকশন করেছো। তবে আমরা এগুলোর মাধ্যমে কিন্তু তথ্য পেয়ে থাকি। তোমরা কি বলতে পারো এই যে দুইটা তথ্য, এই দুইটা তথ্যের ভিতরে পার্থক্য কি? হ্যাঁ, মূল পার্থক্য হচ্ছে একটা তথ্য তোমরা সরাসরি কালেকশন করেছো, প্রত্যেকের কাছে যে সেই তথ্যগুলো কালেকশন করেছো। আমরা এই তথ্যটাকে বলছি প্রাথমিক উপাত্ত। আর যে তথ্যগুলো আমরা অন্য কোনো মাধ্যমে পেয়ে থাকবো সেইগুলোকে বলা হয় মাধ্যমিক উপাত্ত। তা আমরা তথ্য উপাত্তের সংজ্ঞা বা শ্রেণীবিভাগ জানার আগে আরেকটু বিষয় শিখে নিই, সেটা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। আমরা প্রায় বলে থাকি তথ্য উপাত্ত। তথ্য তো বুঝলাম, সেটা হচ্ছে কারো কোনো কিছু সম্পর্কে জানা। তাহলে উপাত্ত কি? উপাত্ত হচ্ছে এই তথ্যকেই আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা। তথ্যকে সংখ্যার মাধ্যমে উপস্থাপন করাই হচ্ছে উপাত্ত। গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্যাবলী পরিসংখ্যানের উপাত্ত। যেমন তোমার জানা আছে পরীক্ষায় বিভিন্ন বিষয়ে প্রাপ্ত নম্বর সংখ্যায় প্রদান করা হয়। তথ্যসমূহ যখন সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় বা উপস্থাপন করা হয় তখন আমরা সেই তথ্যকেই বলি উপাত্ত। যেমন করিম গণিত পরীক্ষায় 100 মার্কসের পরীক্ষায় 90 পেয়েছে। কাজেই যে 90 এটা কিন্তু একটা উপাত্ত। ঠিক আছে? কাজেই সংখ্যার মাধ্যমে আমরা কোনো একটা তথ্যকে যখন প্রকাশ করি, সংখ্যার মাধ্যমে কোনো তথ্যকে প্রকাশ করলে তখন সেটাকে আমরা উপাত্ত বলছি। যেমন অহনার বয়স 11 বছর, এটা একটি তথ্য, কিন্তু শুধু 11 এই সংখ্যাটি হলো উপাত্ত। 11 বছর অহনার বয়স, এটা হচ্ছে অহনা সম্পর্কে একটা তথ্য, কিন্তু 11 এই সংখ্যাটাকে আমরা বলছি উপাত্ত। তবে আমরা পরিসংখ্যানে তথ্যপাত্য যা প্রকাশ করি, কেউ যদি আইসিটি পড়ে তাহলে আইসিটির ক্ষেত্রে কিন্তু এটার একটু ভিন্নতা থাকতে পারে। আমরা সে সম্পর্কে আপাতত ওই বিষয়টাতে না যাই। তাহলে অহনার বয়স 11 বছর, এটা হচ্ছে অহনা সম্পর্কে একটা তথ্য, কিন্তু যখন 11 সংখ্যাটি লিখব শুধু, তখন এটা একটা উপাত্ত হবে। অর্থাৎ কোনো তথ্যকে শুধুমাত্র সংখ্যার মাধ্যমে যখন প্রকাশ করব তখন সেটাকে আমরা বলছি উপাত্ত। তো আমরা উপাত্ত বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করতে পারি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, তোমরা যখন ক দল এবং খ দল 2 দলে ভাগ হয়ে প্রত্যেকের কাছে যে তাদের বয়স জিজ্ঞেস করেছো এবং সেই বয়স লিপিবদ্ধ করেছো। এই যে সরাসরি প্রত্যেকের কাছে যে তথ্য কালেকশন করবা, আমরা এই তথ্যটাকে বলি হচ্ছে প্রাথমিক উপাত্ত। অর্থাৎ পরিসংখ্যানের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয়েছে এটার উপর ভিত্তি করে আমরা পরিসংখ্যানের উপাত্ত 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত, আর একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত। প্রাইমারি উপাত্ত আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাথমিক উপাত্ত এবং সেকেন্ডারি উপাত্ত, প্রাইমারি ডেটা আর সেকেন্ডারি ডেটা। প্রাথমিক উপাত্ত কোনগুলো আমরা সেটা একটু দেখে নিই। প্রাথমিক উপাত্ত হলে উৎস থেকে সরাসরি যে উপাত্তগুলো সংগৃহীত হয় তাই হলো প্রাথমিক উপাত্ত। যেহেতু এটা সরাসরি প্রত্যেকের কাছে যে আমরা এই তথ্যগুলো কালেক্ট করি, এই কারণে এটাকে আমরা বলি প্রাথমিক উপাত্ত। এবং এটা কিন্তু খুবই নির্ভরশীল, এটাতে কোনো ভুল ত্রুটি থাকে না।
কোনো মার্জিত করা থাকে না, এটা সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি উপাত্ত। আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে আমরা এই যে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, বিভিন্ন মাধ্যমের মধ্য থেকে কিছু কিছু তথ্য কিন্তু পেয়ে থাকি। যেমন আমরা বাজার দর যদি সংবাদপত্রের মাধ্যমে জানি, তাহলে এটা ক্ষেত্র বিশেষে কিন্তু ভিন্ন হতে পারে। এক এক জায়গায় এই বাজার দরের ভিন্নতা হতে পারে। কাজেই এটা কিন্তু যেহেতু মাধ্যম হয়ে আসে, এই কারণে এটার অতটা বিশ্বাসযোগ্যতা থাকে না। পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্ত হচ্ছে মাধ্যমিক উপাত্ত। অনুসন্ধানকারী যেহেতু নিজের প্রয়োজন অনুযায়ী সরাসরি উপাত্ত সংগ্রহ করতে পারে না, সেহেতু তার নিকট এভাবে সংগৃহীত উপাত্তের নির্ভরযোগ্যতা অনেক কম থাকে। তাহলে প্রাথমিক উপাত্ত এটা কিন্তু একটা নির্ভরযোগ্য উপাত্ত। তোমরা নিশ্চয়ই জানো, প্রতি 10 বছর অন্তর অন্তর যে জনগণনা হয়ে থাকে বা আদমশুমারি হয়ে থাকে, সেখানে কিন্তু প্রত্যেক বাড়িতে বাড়িতে যে জনসংখ্যা গুণে আসে। তো যে গণনা করে নিয়ে আসছে তার কাছে এটা কিন্তু প্রাথমিক উপাত্ত। কিন্তু যখন ওই উপাত্ত সবগুলো একসাথে করে এই উপাত্ত আবার অন্য জায়গায় ব্যবহার হচ্ছে, তখন কিন্তু এটা মাধ্যমিক উপাত্ত হয়ে যাবে। তাহলে আমরা উপাত্ত কিভাবে পেলাম, এটার উপর ভিত্তি করে আমরা উপাত্তকে দুইটা শ্রেণীতে ভাগ করেছিলাম, একটা প্রাথমিক উপাত্ত, একটা মাধ্যমিক উপাত্ত। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্রাথমিক উপাত্ত কি আর মাধ্যমিক উপাত্ত কি। প্রাথমিক উপাত্তের অবশ্যই বিশ্বস্ততা থাকে, কারণ এখানে আমরা কিন্তু সরাসরি তথ্য কালেকশন করছি। আমরা প্রথমে যে কদল এবং খদলে বিভক্ত হয়ে কদলের বয়স এবং খদলের বয়স বের করেছি, এখানে কিন্তু প্রত্যেককে উপাত্ত সংগ্রহকারী প্রত্যেক শিক্ষার্থীর কাছে গিয়েছে এবং তথ্য কালেকশন করেছে। ফলে এটা কিন্তু সরাসরি আমরা তথ্য কালেকশন করছি, এটা প্রাথমিক উপাত্ত। কিন্তু আমরা এই উপাত্তগুলো যদি অন্য কোথাও ব্যবহার করার জন্য পাঠিয়ে দিই, তখন কিন্তু এটা মাধ্যমিক উপাত্ত হয়ে থাকে। যেমন আমরা রেডিও, টেলিভিশন অথবা কোনো সংবাদপত্রের মাধ্যমে বিভিন্ন তথ্য কালেকশন করি, এটা কিন্তু মাধ্যমিক উপাত্ত। যেমন আমরা যদি কোনো একটা বাজার দর জানতে চাই, তাহলে যে তথ্য সংগ্রহ করবে সে কিন্তু ওই বাজারের তথ্য দেবে, অন্য বাজারের তথ্য কিন্তু সে ওই মুহূর্তে দিতে পারবে না। ফলে এখানে স্থান ভেদে কিন্তু এই তথ্যটা ভিন্নতা দেখা দিতে পারে। কাজে মাধ্যমিক উপাত্ত এটা কিন্তু যেহেতু অন্যের মাধ্যম হয়ে আসছে, এই কারণে এটার বিশ্বস্ততা আমাদের একটু কম থাকে, অর্থাৎ এই তথ্যগুলো ক্ষেত্র বিশেষে ভিন্ন হয়ে যেতে পারে। আর বিন্যস্ততার উপরে ভিত্তি করে আমরা উপাত্তকে আবার বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভক্ত করে থাকি। যেমন তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন তোমাদের ওজন এই তথ্য কালেকশন করতে বলেছিলাম কদল এবং খদলে বিভক্ত করে, কদল যখন তথ্য সংগ্রহ করে আমাকে উপাত্তগুলো দিয়েছিল, তখন উপাত্তগুলো সংখ্যাগুলো সাজানো ছিল না, এলোমেলো ছিল। কখনো ছোটটা, কখনো বড় সংখ্যা, আবার ছোট সংখ্যা, আবার পরপর দেখা গেছে বড় সংখ্যা, এরকম এলোমেলো ছিল। সংখ্যাগুলো ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো ছিল না। কিন্তু খদল যখন আমাকে তথ্য দিল, তাদের ওজনের তথ্য, তখন কিন্তু উপাত্তগুলো খুব সুন্দর করে সাজানো ছিল, আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছিল। একই বয়স যাদের ছিল তাদেরকে পাশাপাশি লিখেছিল, যেমন 50 দুইজন ছিল, 50 পরে লিখেছিল। এইভাবে আস্তে আস্তে ছোট থেকে বড়তে সাজিয়েছিল। কেউ যদি বড় থেকে ছোটতেও সাজাতো, তাহলে সেটাও কিন্তু বিন্যস্ত উপাত্তই হতো। কাজেই বিন্যস্ততার উপর ভিত্তি করে আমরা উপাত্তকে দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি। এক হচ্ছে বিন্যস্ত উপাত্ত, আরেকটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। আমরা বিন্যস্ত উপাত্ত কাকে বলে, এটা কি কেউ বলতে পারবা? হ্যাঁ, থ্যাংক ইউ, তোমার উত্তর সঠিক হয়েছে। যে উপাত্ত ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো থাকে, আমরা বলছি যে সেই উপাত্ত হচ্ছে বিন্যস্ত উপাত্ত। সাব্বির, তুমি বলো তো অবিন্যস্ত উপাত্ত তাহলে কি হবে? হ্যাঁ, সঠিক হয়েছে, থ্যাংক ইউ, বসো। হ্যাঁ, যে উপাত্ত ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো থাকে না, আমরা সেই উপাত্তটাকে বলি হচ্ছে অবিন্যস্ত উপাত্ত।
আমরা সংজ্ঞাটি একটু দেখে নিই। এখানে সাব্বির যে সংজ্ঞাটা বলেছে সে সংজ্ঞাটাও সঠিক হয়েছে। যে উপাত্ত ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুসারে সাজানো থাকে আমরা সেই উপাত্তটাকে বলছি বিন্যস্ত উপাত্ত। আর যে উপাত্ত ছোট থেকে বড় বা বড় থেকে ছোট অনুসারে সাজানো থাকে না সেটাকে আমরা বলছি অবিন্যস্ত উপাত্ত। উপাত্তকে অবশ্য আরেকটা শ্রেণীতে বিভক্ত করা আছে, সেটা হচ্ছে আমরা বলি গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা। অর্থাৎ এখানে গ্রুপ করে কিছু সংখ্যক শিক্ষার্থী সাজানো থাকে এবং আনগ্রুপ ডেটা হচ্ছে আমরা অবিন্যস্ত যে উপাত্তটা বলছি সেটা হচ্ছে আনগ্রুপ ডেটা। অথবা বিন্যস্ত উপাত্ত ঊর্ধ্বক্রম অথবা নিম্নক্রম অনুসারে যদি সাজানো থাকে তাহলেও আমরা এটাকে বলছি হচ্ছে আনগ্রুপ ডেটা। গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা এগুলো আসলে কীরকম হতে পারে? যেমন মনে করো আমি তোমাদের জিজ্ঞেস করলাম কাদের ওজন 30 থেকে 40 কেজির ভিতরে। তো 30 থেকে 40 কেজি ওজন কাদের কাদের আছে একটু হাত উঠাও তো দেখি। 1 2 3 4 5 6 জন। আর 40 থেকে 50 কেজি যাদের ওজন আছে তারা একটু হাত উঠাও তো। 1 2 3 4 5 6 7 8 9 10 জন। ওরে বাবা, 40 থেকে 50 কেজি ওজনের শিক্ষার্থীর সংখ্যা এখানে অনেক বেশি দেখা যাচ্ছে। তো আমি যদি এভাবে একটা রেঞ্জ বলে দিই 30 থেকে 40, 40 থেকে 50, 30 থেকে 40, 41 থেকে 50, এভাবে যদি একটা রেঞ্জ বলে দিই এত থেকে এততে, তাহলে দেখো এখানে প্রথমে 6 জনের একটা গ্রুপ হয়েছিল, পরে 10 জনের একটা গ্রুপ। তো এভাবে যদি গ্রুপে গ্রুপে সাজানো থাকে তখন আমরা এই ধরনের উপাত্তকে বলি হচ্ছে গ্রুপ ডেটা। কিন্তু যদি এভাবে গ্রুপ সাজানো না থাকে, প্রত্যেকের যদি নিজস্ব ওজন, আলাদা আলাদা ওজন, ইন্ডিভিজুয়াল ওজন যদি দেওয়া থাকে তাহলে আমরা এটাকে বলি আনগ্রুপ ডেটা। তো আনগ্রুপ ডেটাগুলো ঊর্ধ্বক্রম অথবা অধক্রম অনুসারে ছোট থেকে বড় বা বড় থেকে ছোটতে সাজানো থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু গ্রুপ ডেটার এখানে কিন্তু একজন শিক্ষার্থীও থাকতে পারে, আবার একাধিক শিক্ষার্থীও থাকতে পারে। গ্রুপ ডেটাতে একজনও শিক্ষার্থী থাকতে পারে, কোন একটা গ্রুপে একজন পড়লো। যেমন যদি বলা হয় 70 থেকে 90 কেজি ওজন, 70 থেকে 80 কেজি ওজনের কতজন আছে, এই ওজনের শিক্ষার্থী খুব কম পাওয়া যেতে পারে, একজন পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। কাজে কোনো গ্রুপ কিন্তু ফাঁকাও যেতে পারে, শিক্ষার্থীর সংখ্যা নাও থাকতে পারে। তো গ্রুপ ডেটার এই উপাত্ত কোনো কোনো ক্ষেত্রে নাও থাকতে পারে। তো আমরা গ্রুপ ডেটা এবং আনগ্রুপ ডেটা এই বিষয় সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে শিখব। তো আমরা একটু ধারণা নিয়ে রাখলাম। আমরা একটা চিত্র দেখি। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের মাছের ছবি দেখা যাচ্ছে। এটা পুঁটি কাপ মাছ, এটা ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ। এখানে আরও 2 ধরনের মাছ দেয়া আছে। আমি নিজেও জানি না মাছগুলোর নাম কি। তোমরা কেউ কি জানো এই 2টা মাছ নাম কি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে যে মাছগুলো আছে এই মাছগুলো কি সাজানো আছে, বিন্যস্ত করা আছে? হ্যাঁ, বিন্যস্ত করা আছে। এখানে দেখো মাছগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করা আছে। কাজেই এই মাছগুলো কিন্তু বিন্যস্ত উপাত্ত। কিন্তু একজন মনে করো একটা মাছ বিক্রেতা বড় একটা ঝুড়িতে এই সবগুলো মাছ, এই মাছের তো অনেক দাম বেশি, এই মাছগুলো আলাদা করে রাখলো, এই বাকি মাছগুলো সবগুলো একসাথে করে মিক্সচার করে ভাজিয়ে এরপরে রেখে দিলেন। তখন আমরা ওই মাছগুলো কি ঝুড়ি সহ ওই সব মাছ যেহেতু মিশ্রিত করা আছে, ওই মাছটাকে কি বিন্যস্ত বলবো? না, হ্যাঁ, ওইটা হচ্ছে অবিন্যস্ত, কারণ এখানে মাছগুলো আলাদা আলাদা বা ভাগ ভাগ করা নাই। কাজে ওটা একটা অবিন্যস্ত উপাত্ত। আমরা আরেকটা ছবি দেখি। আমাদের এখানে অনেকগুলো ম্যাথ বই রয়েছে। বলো তো কয়টি বই আছে? 1 2 3 4 5 6 7টি। হ্যাঁ, 7টি বই আছে। এখানে 1 2 3 4 5 4টি বই। এখানে আছে 1 2 3 4 5টি বই। এবং সর্বশেষ যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে আছে 1 2 3 4 5 6 7 8টি বই। যেহেতু এখানে ভিন্ন ভিন্ন সংখ্যক বই রয়েছে,
প্রত্যেকটাতে কিন্তু সমান সংখ্যক বই নেই, তবে এটা কিন্তু সাজানো আছে। সবগুলো গণিত বই এক জায়গা, এখানেও গণিত বই, ওখানেও গণিত বই। তো গণিত বইগুলো একসাথে করা আছে। তবে সব যদি একসাথে করা থাকতো, সবগুলো সমান যদি করা থাকতো, তাহলে আরও ভালো লাগতো, আরও সুন্দর করে বিন্যস্ত থাকতো। কিন্তু যদি এরকম হতো, একটা গণিত বই, একটা ফিজিক্সের বই, একটা ইতিহাসের বই, এরকম যদি ভিন্ন ভিন্ন বই যদি থাকতো, তখন আমরা বলতাম কিন্তু এটা অবিন্যস্ত, অগোছালো। কিন্তু এখানে সবগুলোই গণিত বই একসাথে করা আছে, কাজে এই উপাত্তটা কিন্তু বিন্যস্ত। কিন্তু এর ভিতরে যদি অন্য ধরনের বই নিয়ে আসা হতো, তাহলে আমরা ওইটাকে বলতাম অবিন্যস্ত উপাত্ত। আমাদের এটা কিন্তু সাজানো আছে, একই ধরনের বই এক জায়গায় রাখা আছে, কাজে এটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তথ্য অনুসন্ধানের এর পরবর্তী ক্লাসে আরও সুন্দর সুন্দর তথ্য কালেকশন করার চেষ্টা করব। এর পরের ক্লাসে আমরা জন্মদিনের একটা ক্যালেন্ডার তৈরি করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে তথ্যগুলো শিখলাম, এই তথ্যগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। আমরা কিন্তু আজকে মেইনলি তথ্য কী, উপাত্ত কী এবং এই উপাত্তের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করলাম। তোমরা এই শ্রেণীবিভাগগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আর আমরা যখন তথ্য কালেকশন করব, তখন এটা কোন ধরনের তথ্য হচ্ছে সেটা কিন্তু অবশ্যই তোমরা নির্বাচন করবা। তথ্য কালেকশন করার সময় যদি সরাসরি কোনো তথ্য কালেকশন করো, তাহলে আমরা এটাকে বলেছি প্রাথমিক উপাত্ত। আবার অনেক সময়ই হিসাব নিকাশের জন্য আমরা অন্য জায়গা থেকে তথ্য কিন্তু নিয়ে আসি। যেমন আমাদের স্কুলের রেজাল্ট এবং অন্য স্কুলের রেজাল্টের সাথে যখন কম্পেয়ার করতে চাই, আমাদের স্কুলের রেজাল্ট ভালো নাকি অন্য স্কুলের রেজাল্ট ভালো, এটা যখন কম্পেয়ার করতে চাই, অন্য স্কুলের রেজাল্ট কিন্তু আমরা নিয়ে আসি। এই যে অন্য স্কুল থেকে যেটা নিয়ে আসা হচ্ছে, এটা মাধ্যমিক উপাত্ত, আর আমরা আমাদের স্কুলের রেজাল্ট নিচ্ছি, এটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। তো আমরা এইভাবে তথ্য যখন কালেক্ট করব, তখন কোনটা কোন ধরনের তথ্য সেটা কিন্তু তোমরা অবশ্যই নির্বাচন করবা। শিক্ষার্থীরা, আজকে ক্লাস শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।